আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় গ্রাম্য নেতৃত্ব, জমিদারের নেতৃত্ব ও রাজার নেতৃত্ব। প্রাচীন যুগে মানুষ বৃদ্ধির সাথে সাথে কিছু মানুষের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে থাকে। তাদের মধ্যে সুচিন্তা ও উচ্চ চেতনার উদয় হয়। মানবিক গুণাবলী ও সহনশীল মনোভাব জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা, সুশৃঙ্খলা ও সংঘাতমুক্ত সমাজ গঠন এবং সকলের চাহিদা ও প্রয়োজন মেটানোর জন্য সমাজের নেতৃত্ব গড়ে ওঠে। সম্মিলিত মতামতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। তারপর সম্মিলিত মতামতের ভিত্তিতে মতবাদ নির্বাচিত হয়। কতগুলো সমাজ বা গোষ্ঠী মতবাদের সম্মিলিত মতবাদের ভিত্তিতে গ্রামের নেতা নির্বাচিত হয়। গ্রাম্য নেতা গ্রামবাসী ও মতবাদের মতামতের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলার জন্য নিয়ম কানুন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা, মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখা দিলে তা সমাধান এবং জীবন ও সম্পদের নিরাপত্তা সহ সকল সমস্যার সমাধান করতেন। কোনো গ্রামের মানুষের মধ্যে জটিল সমস্যা দেখা দিলে অন্য গ্রামের নেতাদের মাধ্যমে মতামতের ভিত্তিতে ন্যায় বিচার করতেন। বিভিন্ন গ্রামের নেতাদের মধ্যে যে বেশি বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ তিনি হতেন অত্র এলাকার প্রধান নেতা। কতগুলো গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি এলাকা। অত্র এলাকার নেতা গ্রামের কঠিন ও জটিল সমস্যার সমাধান দিলেন। তারপর অনেকগুলো এলাকার মধ্যে যে নেতা বেশি সম্পদশালী ও ক্ষমতাশালী, বুদ্ধিমান ও ন্যায় বিচারক, তিনি হতে অত্র এলাকার জমিদার। জমিদাররা বিচারিক কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় জ্ঞান দিতেন। সাধারণত ধর্মীয় জ্ঞান প্রদানের মাধ্যমে জনসাধারণ ও গ্রাম্য নেতাদের নিয়ন্ত্রণ করতেন। পরবর্তীতে জমিদাররা হিসাব নিকাশ সহ বিভিন্ন প্রকার পরিষেবা প্রদানের জন্য কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দিতেন। জমিদারের নিরাপত্তার জন্য নিয়োগ দিতেন প্রহরী। জমিদাররা চিত্ত বিনোদনের জন্য গান বাজনার ব্যবস্থা করতেন। ঘোড়া দৌড় ছিল জমিদারদের আকর্ষণীয় খেলা। নিরাপত্তা প্রহরীদের দিতেন যুদ্ধ কৌশল শিক্ষা। জমিদারদের মধ্যে ক্ষমতা ও সম্পদের পার্থক্য দেখা দিতে লাগলো। কোনো এক সময় জমিদাররা একত্রিত হয়ে রাজ্য ঘোষণা করলেন। অনেকগুলো জমিদারদের মধ্যে দক্ষতা ও যোগ্যতার বিচারে একজনকে রাজা বানানো হতো। রাজার নেতৃত্বে জমিদাররা সম্পদের নিরাপত্তা পেতেন। জমিদাররা নিরাপত্তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার জন্য রাজাকে বার্ষিক কর বা খাজনা প্রদান করতেন। তাই পৃথিবীর বিভিন্ন এলাকায় গড়ে উঠে বিভিন্ন ধরনের জমিদার ও রাজা এবং রাজা বাদশাহ। এভাবে রাজা বাদশাদের নেতৃত্বে পরিচালিত হতে লাগলো জমিদার, আর জমিদারদের নেতৃত্বে চলতে লাগলো গ্রাম্য নেতা সহ সাধারণ জনগণ। একসময় পৃথিবীর সমস্ত এলাকাতেই বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে ধারণ করে জমিদার ও রাজা বাদশাহ গড়ে ওঠে। জমিদার ও রাজা বাদশারা তাদের পরিষেবার মান বাড়ানোর জন্য, হিসাব নিকাশ করার জন্য, কোষাগার, গান বাজনা করার জন্য, বিনোদনালয়, বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য রাজদরবার, জমিদারদের বিচারালয় স্থাপন করে। তারা ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতেন। জনগণ ও গ্রামীণ নেতারা ন্যায় বিচার ও ধর্মীয় জ্ঞান ও বিনোদনের জন্য জমিদারের বাড়িতে অথবা রাজা বাদশাদের বাড়িতে যেতে লাগলো। জমিদাররা অথবা রাজা বাদশাদের বুদ্ধিমত্তা ও যশ বা খ্যাতি অর্জনের জন্য তাদের পরিষেবার আকার বাড়িয়ে বিভিন্ন বিভাগের জন্য আলাদা অবকাঠামোগত প্রতিষ্ঠান স্থাপন করেন। ফলে জমিদাররা অথবা রাজা বাদশারা যশ ও সম্মান চারদিকে ছড়িয়ে পড়ে। রাজা বাদশারা জমিদারদের নিয়ন্ত্রণ করত বিধায়
রাজা বাদশাদের দরবারের আকার, আয়তন, অবকাঠামো, পরিষেবার প্রতিষ্ঠান ও লোকবলের পরিমাণ বেশি বড় ছিল। তারা সম্পদশালী ও ক্ষমতাবান এবং যশ সম্মানের অধিকারী ছিলেন। তাই রাজা বাদশারা তাদের অধীনস্থ এলাকা যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতেন। তারা পর্যায়ক্রমে লোকবল বাড়িয়ে দেওয়ার কারণে খরচের পরিমাণ বৃদ্ধি হতে লাগলো। তারপর রাজা বাদশারা খাজনা ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেন। কর্মব্যস্ততার মধ্যে চিত্ত বিনোদনের জন্য রাজা বাদশারা দরবারে বিভিন্ন ধরনের গান বাজনা, নৃত্য ও ধর্মীয় গানের ব্যবস্থা করতেন। কোনো এক সময়ে রাজ্যে আধ্যাত্মিক গুরু, কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক গড়ে ওঠে। খাজনা বা ট্যাক্স নির্ধারণের জন্য রাজ্যের সীমানা ও আয়তন নির্ধারণ করে দেয়। পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন রাজ্যের সীমানা নির্ধারিত হয়। রাজা বাদশার পরিষেবা বাড়ানোর জন্য খরচের পরিমাণ বাড়তে থাকে, সেই সাথে জনগণের উপর করের পরিমাণ বাড়তে থাকে। জনগণ রাজা বা বাদশার উপর আস্থা বা ধারণা পরিবর্তন করতে থাকে। অনেকে কর দিতে গড়িমসি করে, অনেকে কর দিতে বন্ধ করে দেয়। রাজা বাদশাহ জনগণকে তার নিয়ন্ত্রণে রাখার জন্য রাজদরবারের নিরাপত্তার জন্য জনবল বাড়াতে থাকে। তারপর প্রাতিষ্ঠানিক নিয়োগ প্রদানের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতেন। প্রয়োজনে বিভিন্ন এলাকার যুবকদের নিয়োগ দিয়ে যুদ্ধ কৌশল শেখানো হতো। যারা রাজা বাদশার আদেশ নিষেধ অমান্য করবে তাদেরকে নিয়োগপ্রাপ্ত লোকদের দ্বারা রাজা বাদশারা দরবারে হাজির করে বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা করতেন। কিছু শাস্তি হতো আর্থিক জরিমানা, কিছু শাস্তি হতো আটকে রাখা, কিছু শাস্তি হতো রাজ্য ত্যাগ, কিছু কিছু শাস্তি হতো মৃত্যুদণ্ড। অপরাধের ধরন অনুসারে উপযুক্ত শাস্তি প্রদান করতেন। কোনো জনগণ রাজা বাদশার শাস্তি এড়ানোর জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন। জনগণকে খুশি রাখার জন্য রাজা বাদশারা নৃত্য, গান বাজনা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করতেন। এক পর্যায়ে কিছু নেতারা ও জনগণ রাজা বাদশাকে খুশি করার জন্য কবিতা, গান, নৃত্য, যুদ্ধ কৌশল, বিভিন্ন ধরনের গল্প ইত্যাদি রচনা করতেন। এমনকি গ্রাম্য অঞ্চলে এগুলোর আয়োজন করে জনগণের আনন্দ দিতেন। রাজা যখন জানতে পারলেন জনগণের মধ্যে গায়ক, গায়িকা, নৃত্যশিল্পী, যুদ্ধ কৌশল, কবি, সাহিত্যিক এবং তাদের রচিত গান, কবিতা, সাহিত্য ইত্যাদি চিত্ত বিনোদনের বিভিন্ন বিষয় বস্তু তার রাজ্যের উদ্ভব হয়েছে, তখন রাজা বাদশারা তার প্রয়োজনে অনুসারে নিয়োগ দিতেন। তারপর রাজা নিজেই যুদ্ধ কৌশল অর্জন করতেন এবং অর্জিত বিদ্যা তার অধীনস্থদের শিক্ষা দিতেন। এক সময় রাজা বাদশারা বংশজের মধ্যে যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ দিতেন। রাজা তার ইচ্ছা অনুসারে সেনাপতি নিয়োগ দিতেন। রাজা তার বংশজদের মধ্যে উত্তরাধিকারী নির্বাচন করতেন, যথাসময়ে ক্ষমতা প্রদান করতেন। কোথাও যদি রাজার বংশধরের মধ্যে যোগ্য নেতা না পাওয়া যেত, তখন রাজা বাদশারা তার পছন্দমতো কোনো লোক অথবা সেনাপতিকে উত্তরাধিকারী হিসেবে নিয়োগ দিতেন। আবার যদি রাজা বাদশাহ হঠাৎ যুদ্ধক্ষেত্রে মারা যেতেন, তখন সেনাপতি অথবা যোগ্য বংশধর রাজা বা বাদশাহ নির্বাচন হতেন। রাজ্যের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিকভাবে কর্ম পরিচালনার জন্য রাজা বাদশাহ আইন কানুন বিধিনিষেধ জারি করতেন।
কর্মকর্তা ও কর্মচারীদের তা মানতে বাধ্য থাকত। রাজা বাদশার কথা অমান্য করলে, কোনো অপরাধমূলক কাজ করলে কর্মকর্তা বা কর্মচারীদের শাস্তি পেতে হতো। তারপর এক সময়ে রাজা বাদশা তার অধীনস্থ কর্মচারী ও কর্মকর্তাদের পরামর্শ অনুসারে জনগণের জন্য আইন কানুন ও বিধিনিষেধ তৈরি করেন। তা জনগণের জন্য ঘোষণা করেন। জনগণ রাজা বাদশার ঘোষিত আইন কানুন ও বিধিনিষেধ অমান্য করলে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে হতো। রচিত হয় জনগণের জন্য আইন কানুন ও বিধিনিষেধ। কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছুটা আলাদা আইন কানুন ও বিধিনিষেধ তৈরি হয়। কিছু কিছু আইন কানুন ও বিধিনিষেধ শাস্তির ধরনও আলাদা হয়। জনগণের জন্য প্রণীত আইন কানুনকে বলা হয় জন আইন, আর কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রণীত আইনকে বলা হয় প্রজা আইন। তাই কর্মকর্তা কর্মচারী হলো প্রজা, সাধারণ মানুষকে বলা হয় জনগণ। এভাবে প্রাচীন শাসন ব্যবস্থা পরিচালিত হতো। জনগণ ও প্রজাদের নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো ধর্মীয় বিধান। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতি অনুসারে রাজা বাদশাদের ভোগ বিলাস, কর আরোপের পরিমাণ, পরিষেবা, ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক ধারণা অনুসারে কেউ হতেন অত্যাচারী, কেউ হতেন সম্মানী, আবার কেউ নিজেকে ঈশ্বর বা কর্মকর্তা ঘোষণা করতেন। বংশ পরম্পরায় রাজা বাদশা নির্বাচিত হয়ে যে আইন কানুন প্রণীত হয় তাকে বলা হয় রাজতন্ত্র। জন আইন কানুন ও প্রজা আইন কানুনের সমন্বয়ে যে আইন কানুন তৈরি হয় তাকে বলা হয় গণতন্ত্র। বর্তমানে আধুনিক যুগে গণতন্ত্রের আধুনিক ধারণা পাওয়া যায়। তা হলো জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রণীত জনগণের জন্য আইনকে গণতন্ত্র বলে। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে বলা হয় গণতন্ত্রের একক। জনগণের ও প্রজাদের সমন্বিত মতামতকে বলে জনমত। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার জনমত গঠন করা। যারা প্রকৃত নেতা তারা জনমত গঠনের জন্য মানুষকে সংঘবদ্ধভাবে সংগঠিত করে থাকে। অতি সম্প্রতি বাংলাদেশে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ শিক্ষিত লোক, এমনকি উপদেষ্টারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জনমত গঠন না করে দেশের নেতৃত্ব দিতে চায়। তারা নিজেকে জ্ঞানী গুণী ভাবে, জনগণের কাছে গিয়ে অধিকাংশ মানুষের সমর্থন নিতে চায় না। কিছু জনগোষ্ঠীর সমর্থনকে পুঁজি করে দেশের নেতৃত্ব দিচ্ছে। এ সমস্ত জ্ঞানী গুণী দেশের জন্য অকল্যাণ ও রাজদ্রোহীর শামিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।